ভিতু সেলি, যাবি নাই আমার সঙ্গে? গ্রামগঞ্জে তখন চড়কের মেলার আয়োজন শিব ঠাকুরের গাজনের অন্যতম অঙ্গ হিসেবে ধরা হয়ে থাকে। শুনেছিলাম চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয়ে আরো 2-3 দিন ধরে মেলা চলে। আর তাতে যেমন ছেলে পিলেদের হুটোপুটি থাকে, তেমনই চলে রুটিন মাফিক বৃষ্টি। তখন আমার বয়স সবে 7 কি 8। কলকাতা সন্নিকটস্থ অঞ্চলে চড়ক বা গাজনের পুজো হচ্ছে শুনেছি, তবে বাইনাকুলার চোখে দিয়েও কোনোদিন খুঁজে পাইনি। তাই মা যখন আমাকে ও দিদিকে দিদিমার বাড়ি যাওয়ার কথাটা বলল, আমি এক পায়ে খাড়া। হ্যাঁ হ্যাঁ, দিদিমার বাড়ি যাব, তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা সেরে নি। আজ আপনারা শুনছেন লেখক স্বপ্নময় সরকার ওরফে রিউজাকির কলমে মিউলি। এই গল্পটি লেখকের কল্পনাপ্রসূত হলেও মূল ঘটনাটি একেবারে সত্যি। তবে সে বিষয়ে আমরা আস্তে আস্তে জানতে পারব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে গল্পের ভেতরে চলে যাই। তারপর তখন তো অনেক রাত। তোমার বাবা ভ্যানে করে কতটা পথ এসে কিনা বলছে সে নাকি মঞ্জুলের ভ্যানে চেপে এসেছে। সর্বনাশ, বলো কি? আরে মঞ্জুল কাকা তো মারা গেছে অনেক বছর আগে। বর্দি দুহাত দিয়ে মুখ চাপা দেয়। দিদিমার ভূতের গল্পগুলোতে অদ্ভুত সব টুইস্ট থাকে, আর তার মধ্যেকার চরিত্রগুলো সব বাস্তব থেকে নেওয়া। বাবা অবশ্য কোনোদিনও সুনিশ্চিত করেননি যে তথ্যগুলো সত্যি কিনা। তবে বাড়ির চালে আম গাছের কাঠ পড়ে মঞ্জুল কাকার মৃত্যুটা মিথ্যে নয়। আসলে কি জানো, ভূতেদের সাথে মিশতে পারা সোজা, তবে তারা বরফের মতো। এই ছুঁতে পাবে তো এই নেই, বরং আসল মানুষদের সাথে মেলামেশা তাল মিলিয়ে চলা মুশকিল। কেননা তারা কাঠ, লোহা, লক্করের মতো। তবে তোমার বাবা রোগী চিনতে পারলেও ভূত চিনতে পারেন। দিদিমা খানিক অন্যমনস্ক চোখে উঠোনের শেষ প্রান্তের আম গাছ ও লিচু গাছের দিকে তাকালেন। তারপর একবার আকাশে, কেউ থামলে কেন? বলো। বলবো বলবো, কিন্তু কি হাওয়া দিচ্ছে দেখছিস? আকাশ কালো হয়ে এসেছে। যা, তোরা আম কুড়োতে যাবি না? যা যা। চৌকাঠের সামনে বসে থাকা দিদিমাকে দুহাতে ধরে ধীরে ধীরে দাঁড় করালো বর্দি। যাওয়ার আগে তিনি শুধু বললেন, অতনু, বড়দের হাত ছেড়ে কোথাও যাবি না কিন্তু, হ্যাঁ? আমার এখনো স্পষ্ট মনে আছে সেদিন আমি, টুবান, হাবুল, বিউটিদি ও অপূর্বদা একটা ছাতা ও 2টো প্লাস্টিকের প্যাকেট নিয়ে চলেছিলাম আম কুড়োতে। আম কুড়োতে কুড়োতে অপূর্বদার হাত ধরে পাশের নন্দা মাসিমণির উঠোনে ঢুকে পড়েছিলাম। ওনাদের উঠোনে ছোটখাটো আম বাগান মতন। আর প্যাকেট তো দিদির কাছে গো, কি করব? कोई बात नहीं, ছাতাটা উল্টা। অপূর্বদা ছাতাটা উল্টে তাতেই কটা আম রাখা শুরু করলো, কিন্তু অ্যালুমিনিয়ামের পলকা ছাতায় 2টো কি 3টে আম রাখতেই ছাতার শিক গেল উল্টে। জিপ কেটে অপূর্বদা বসে পড়ল ছাতা সারাই করতে।
এ আর বিধিবাম এমন সময় শুরু হলো তুমুল বৃষ্টি। আমি মনে হয় যেদিকে দৌড় দিয়েছিলাম, পালা পালা পালা, এই বৃষ্টিটা আমার আবার মনে পেল না। অপূর্বদা দৌড় দিয়েছিল তার উল্টো দিকে। দৌড়তে দৌড়তে উঠোন থেকে বেরিয়ে কখন বড় রাস্তায় চলে এসেছি টেরই পাইনি। রাস্তার ধারেই ছিল একটা বিরাট অশ্বত্থ গাছ। অগত্যা তার নিচে এসে দাঁড়ালাম। রাস্তাটা বড় হলেও তখনও কাঁচা ছিল। বৃষ্টির জলে সবই সাদা। বৃষ্টির ঝালর এসে লাগছিল পায়ে। গাছের নিচেও বৃষ্টির জল টুপটাপ গায়ে পড়ছিলই। সামনে দিয়ে বয়ে চলেছে ইছামতি থেকে কেটে আনা খাল। প্রবল বৃষ্টিতে খালের জলে তখন ফেনার ঝাঁক। হাঁক পাক করে ভেসে যাচ্ছে কিছু ত্রিপলের টুকরো, গাছের ডাল, আরও কত কিছু। হঠাৎ কিছু একটা মরমর করার শব্দ পেলাম। প্রথমে ভাবলাম কানের ভুল। এত বৃষ্টিতে সেটা হওয়া খুব একটা অমূলক নয়। আমি এদিক ওদিক চেয়ে দাদাকে খুঁজছি কি তক্ষুনি উপরে উঠি আয়, নিচে থাকিস নে। আমার হাড় হিম হয়ে গেল। আমি হকচকিয়ে উপরে তাকালাম। কে যেন একটা ডালে বসে। ভূত! কিরে, তুই গাছে উঠতে পারিস রে? ও মা, দাঁড়া আমি নিচে নামি। বলে তরতরিয়ে কাঠবিড়ালির মতো নেমে এলো সে। না, কোনো জন্তু নয়, দত্তিও নয়, একটা মেয়ে, ছোট্ট মেয়ে, আমার বয়সী হবে হয়তো। কিন্তু এরকম নির্জন জায়গায় কেন সে? সে কি আদৌ মানুষ নাকি? মুহূর্তের জন্য মনে হলো হৃৎপিণ্ডটা যেন কেউ মাঞ্জা দেওয়া সুতোয় বেঁধে বার করে আনবে। ওই, তুই কি আমাদের পেতনি ভাবতেছিস? আচ্ছা, গাছে চড়তে জানলেই সে কি আর পেতনি হয়ে যায় রে? কিন্তু তুমি এখানে কি করে এলে? বারে, আমার কেরাম, আর আমি থাকবো না? আমি থতমত খেয়ে গেলাম। এত ভীতু আমি। একটু ধাতস্থ হতেই কি মনে হলো নিজেকে একটু চিমটি কেটে দেখলাম। না, কোনো স্বপ্ন নয়, সত্যি সত্যিই বৃষ্টি বিদ্যুতের মাঝে গাছতলায় আটকা পড়েছি আমি। আর আমার সামনে একটা মেয়ে কেমন কপাল কুঁচকিয়ে কোমরে হাত দিয়ে অবজ্ঞার চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন সে কোনো পাগল দেখতে পেয়েছে বা চিড়িয়াখানায় দেখতে পাওয়া কোনো কিম্ভূত জন্তু। ওই, তুই কি খ্যাপা নাকি? বলতে কি চাইছো? বলি, জন্টু পাগলা ছেলে নাকি তুই? এই, বাজে বকবে না। আমার বাবার নাম ওটা নয়। আর সে কলকাতার একজন ডাক্তার। ডাক্তার নাকি? ভালো ডাক্তার? তাহলে গ্রামে এসে কেন? শহরে রোগী নাই? শহরেও আছে, আসলে এখানে আমার দিদিমার বাড়ি, তাই এসেছি। আমি বুঝলাম মেয়েটা ভীষণ বকবকে। আর দিদিমা বলেছিল, ভূত দত্তি দানো কখনো বেশি কথা বলে না। তারা বেশি বেশি কথা বলা অপছন্দ করে। আমার মনের ভয় তখন কিছুটা কেটেছে। হঠাৎ মেয়েটা জিজ্ঞেস করলো, তা তোমার বাবা গ্রামের রুগী দেখে? বাবা তো যেখানেই যায় সেখানেই রুগী দেখে। আমার মায়ের না বিরাট শরীর খারাপ হয়েছে, আমার মারে দেখি দুবা। নিশ্চয়, আমি না হয় বলবো। তা কি হয়েছে তোমার মায়ের? আমার মা না মাঝে মধ্যে কিরম একটা করে জানি। লোকেরা বলে মারে নাই ভূতি ধরিছে। এই তো আগের বার সবাই ওজা ডেকিয়ে নিল, কিন্তু সে কিছুতেই মারে সারাতে পারিনি। আমি প্রমাদ গুনলাম, এ কোথায় এসে ফাঁসলাম আমি? না তনুজ, তোমাকে শান্ত হতে হবে বলে নিজের মনকে বোঝালাম। হেই হেই,
আবার ভয় পেতেছিস? নে নে নে, শুই দেখ, আমারে শুই দেখ। আমার মাথায় ইতিমধ্যে ধোঁয়ার কুণ্ডুলি পেঁচিয়ে আসছিল। এখন বুকের কাছে স্টিম ইঞ্জিন স্টার্ট দিয়েছে বুঝতে বাকি রইল না। আমি মেয়েটাকে ভালো করে দেখলাম। গোল মুখ, রোদ পোড়া শ্যামলা রং, নাকে এই বড় নথ, চুলে তেল মাখানো। এই নে ধর। আমি দ্বিধাগ্রস্ত হয়ে সন্তর্পণে তার কবজি ধরলাম। সরু হাত, নরম, তুলতুলে, উষ্ণ। দিদিমা বলতো, তবে তারা বরফের মতো। যাক, ভয়ের কিছু নেই। কিন্তু এ কি? এদিকে আমার গাল গরম হয়ে আসছে। আঁচ করেই হাতটা টেনে নিলাম। আজও মনে আছে, তারপরও বৃষ্টি অনেকক্ষণ চলেছিল। আমার সাথে মেয়েটার হরেক রকমের কথা, গল্প স্বল্প হয়েছিল সেই সময়। ওকে শহরের গল্প বললাম। শহরের আকাশ, সন্ধে, গঙ্গা নদীর ঠান্ডা বাতাসের গল্প। সত্যি? হ্যাঁ, গঙ্গার ধারে বটগাছের নিচে, আর বাদাম ভাজা, ঝালমুড়ি। তবে মায়ের হাতের। আমার মা খুব ভালো রাঁধতে পারে জানিস। সেই চৈত মাসেতে কত কি রাঁধে, তেল পিঠে, ভাজা পুলি, আহা হা হা, আর নারকেলের নাড়ু। তুই তুই তো ডাল খাইছিস, আর আর আমার না ওই সজনের তরকারি খেতে হেভি লাগে। তার মুখ থেকেও আমি শুনলাম চৈত্র সংক্রান্তির দিনে তাদের বাড়িতে কেমন তেতো ডাল হয়, পুজোয় কেমন নারকোলের নাড়ু হয়, কিংবা তার মায়ের হাতের সজনে দিয়ে তৈরি তরকারি, এঁচোড়ের তরকারির কথা। বৃষ্টি তখন কমে ইলশে করি। আকাশে টিমটিমে আলো, চারপাশ আবছা হয়ে আসছে। এমন সময় দেখি লণ্ঠন হাতে কে যেন এগিয়ে আসছে। শাড়ি পরা এক মহিলা। ঢোক গিললাম। পরক্ষণেই দেখি মেয়েটা তার দিকে ছুটে গেল। আর বলুনি, আজকে বিশাল মজা করেছি। হ্যাঁ, মজা? তো কি মজা শুনি? ওই ছেলেটা ভূতে বিশাল ভয় পাই গো। আচ্ছা, ওদের শহরে কি বিশাল ভূতের আনাগোনা আছে? মা জানো, ওর বাবা ডাক্তার। ভদ্রমহিলা কেমন হাঁ করে তাকালেন আমার দিকে। তারপর এগিয়ে এসে পরম মমতায় মাথায় হাত বোলালেন আমার। তনু নাকি? হ্যাঁ মাসিমণি, তুমি আমাকে চেনো? হ, চিনি তো। আমার বর যখন মরি গেল, তোমার বাবা আমাদের পাশে এসে দাঁড়াইছিল। জ্বরে মগডাল ভেঙে আমাদের ঘর কুড়ুই গেল। তখন তোমার বাবাই। মঞ্জুল কাকাই তোমার বর? অদ্ভুতভাবে তাকালেন তিনি আমার দিকে। তার চোখ হঠাৎ বিস্ফারিত হয়ে গেল। তিনি আমার হাত ভয়ঙ্কর জোরে জাপটে ধরলেন। কেমন অদ্ভুতভাবে দাঁত খিচিয়ে ভয়ঙ্কর চেহারায় হ্যাচকা টানে আমাকে মাটিতে ফেলে দিলেন। কাঁচা রাস্তায় শক্ত ইটে পড়ে মাথাটা ফেটে গেল আমার। গরম লাগছে মাথাটা। মা, মা গো, ও কি হলো মা? ও মা, 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 তোমাকে আবার ভূতে ধরিছে না কি? ও মা, ও মা। ব্যাস, জ্ঞান হারানোর আগে এটুকুই শুনতে পেয়েছিলাম। মে মাসের প্রথম সপ্তাহ। এই দাবদাহের মধ্যে ঠাকুরনগর আসার ইচ্ছেটা ছিল না তেমন। নেহাত দিদিমার বাৎসরিক, তাই সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছি। সাথে লাগেজ বলতে একটা রুকস্যাক, তাতে কিছু কাপড়, বই, আর আমার প্রিয় ইউকুলেলে। ইউকুলেলেটা টুংটাং করতে করতে ভাই বোনদের গান শোনাবো ভেবেছিলাম। তা যদি সেই কাঠবিড়ালির আসর থাকতো তাহলেই হয়েছিল। বড়দির বিয়ে হয়ে গেছে বছর 4 হলো।
বিয়ের পর আর এই তল্লাটে আসে না, বা আসতে দেওয়া হয় না। অপূর্বতা, যে কিনা আমাকে সবসময় আগলে রাখত, সেও কাজের সূত্রে ব্যাঙ্গালোরে। একবার বলেছিল যে মেয়েটিকে সে ভালোবাসত তাকে নাকি হারিয়ে ফেলেছে, তাই এখানে আর মন বসে না তার। ওদিকে টুবান, হাবুল, বিউটি দিয়ে অবশ্য কাছে পিঠেই থাকে, তবু তাদের সঙ্গে যোগাযোগ ওই ভাইফোঁটা বা রাখি বন্ধনের দিনগুলোতেই হয় শুধু। বা বলা ভালো, সেই সব দিনে তোলা ছবিগুলোতে ট্যাগ করা, এইটুকুই। আমার বাজনার সুর এখন শোনে শুধুমাত্র আমার কোএন্ট্রান্স সঞ্চয়িতা, এক মনে শোনে। কখনো গঙ্গার ঘাটে, কখনো কলেজ ক্যাম্পাসে, কখনো বা ওদের বাড়ির ছাদে। আর তাছাড়া আমাদের সকলের কেন্দ্রে থাকা মানুষটাই গত বছর হৃদরোগে চলে গেল। এখন এখানে এলেও মামা, মামি, ভাই, বোন, আত্মীয় স্বজনের ভিড়ে দম বন্ধ লাগে। দুদণ্ড বাড়ির চার দেওয়ালের ভিতর কাটাতে পারি না। ট্রেন থেকে নেমে অটোই কম করে 10 মিনিট, তারপরে আরও 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। খালপাড়ের পাশে এদিকটায় জনবসতি কম, শুধুমাত্র খালের ওপরে তৈরি হওয়া নতুন ব্রিজে ছোট ছোট কিছু ছাউনি। যত সম্ভব বৃষ্টির জলে জমি ডুবে যাওয়া মানুষের কিছু অস্থায়ী বাসস্থান সেখানে। চাঁদি ফাটা রোদ্দুরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু ধীরে ধীরে উত্তাপ যেন কমে এলো। একটা বড় ধূসর কালো মেঘ দলছুট হয়ে এসে পড়ছে। তার কি মন খারাপ, কিংবা খুব গোসা? ওইদিকে সব জলে ডুবে গেছে, ওদিকে যাও না। রাস্তার পাশে হাঁটুর উপর থুতনি রেখে বসে থাকা এক বুড়ো বলল, মাথায় সাদা পাকা চুল, কোমরে ফিনফিনে কাপড়, গায়ে কিচ্ছু নেই। বলছি, রামচন্দ্রপুর এখান থেকে কত দূর? সোজাসুজি গেলি কাছেই, তবে সোজাসুজি তো যেতে পারবা না। এদিকে আসো। আমি খানিক সন্দিহান হয়েও লোকটার পিছু নিলাম। সে ব্রিজের ছাউনিগুলোর দিকেই এগোচ্ছে। মনে মনে ভয় হলো, এ ডাকাত নয় তো? ছাউনি থেকে বেরিয়ে এলো বেশ কিছু ছেলে মেয়ে, রোগা প্যাংলা মানব মানবী। তাদের মধ্যে একটা লম্বা মতন লোক এগিয়ে এসে বলল, এই, তুমি খবরের লোক লাই নাকি কারোর বাড়ি যাবা? না, খবরের লোক নই, আমি দেবিকা চৌধুরীদের বাড়ি যাব। চেনেন তাকে? হ্যাঁ, চিনবো না কেন? ওরা বিশাল দরদি লোক। ওরাই মন্ত্রীরে বলে বলে এই ব্রিজটা বানানো করাইলো। আগে তো এ জায়গায় ব্রিজ টিরিজ ছিল না। আর ওনার জামাই সে তো আরো বড় মনের মানুষ। যতবারই এই জায়গায় এইছে, গরিব দুঃখী সবার সাহায্য করেছে। আগে আমি ওনারই ছেলে। আমার বাবার নাম জয়রাম রাহা, আমি তনুজ রাহা। বাবার পরিচয়ে পরিচিত হতে আমার খুব একটা ভালো লাগে তেমন না, তবে এই অঞ্চলে অনেকেরই অসুখে বিসুখে দুর্যোগে কাণ্ডারির মতো পাশে দাঁড়িয়েছিলেন আমার বাবা। তাই পরিচয় দেওয়ার সাথে সাথে তাদের জুলু জুলু চোখে আমাকে দেখা মোটেই অনভিপ্রেত ছিল না। ভাত হয়ে গেছি, গরম গরম থাকতেই শিম বরবটিতে মেখে খেয়ে নাও সবাই। বলতে বলতে পাশের একটা ঝুপড়ি থেকে বেরিয়ে এলো এক রমণী, মাঝারি উচ্চতা, পরনে 8 পৌরের শাড়ি, মাথায় এলোমেলো খোঁপা। এইটা ডাক্তারবাবুর ভিতু ছেলি না? মারে, তুই চিনিস ওকে? হারে হারে চিনি, ও বিশাল ভূতি ভয় পায়। কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিল। তবে এ কি তাহলে মিউলি? সেই মিউলি যার সাথে বৃষ্টির দিনে অশ্বত্থ গাছের তলায় আটকা পড়েছিলাম। সেই গাছে ওঠা ধিঙ্গি মেয়ে এত বড় হয়ে গেছে। তারপর সেই ছোট ব্রিজটা পেরিয়ে আমাকে নিয়ে চলল মিউলি। ঝুপড়ির মানুষগুলোকে বলে গেছে যে সন্ধ্যের আগে ফিরবে। আমি যদিও পই পই করে বলেছি আমাকে রাস্তা চিনিয়ে দিলেই হবে, বাকিটা আমি নিজেই দেখে নেব, কিন্তু সে বলল, হ্যাঁ রে, আকাশের অবস্থা দেখেছিস? আবার বৃষ্টি হবে, তখন ছুটি গিয়ে আসল পেতনির খপ্পরে পড়বি। তুই যা ভিতুর ডিং কোথা কারিয়ে। সেদিন থেকে এদিন গত 15 বছরে আমি কতটা ভীতু থেকে গেছি জানি না, তবে মিউলিকে একই রকম সাহসী মনে হলো। এখনো মনে পড়ে সেদিন ওই মায়ের
খিঁচুনিতে পড়ে যাওয়া, আর মাথায় চোট লেগে আমার সেই অচেতন অবস্থা। ও তখন আমাদের টেনে রাস্তার একধারে এনেছিল, চেঁচিয়ে লোকজনও জড়ো করেছিল। আমার চোট খুব একটা গুরুতর ছিল না, তবে গুরুতর ছিল মিউলির মায়ের স্বাস্থ্যের অবস্থা। স্বামীর মৃত্যুর পর তিনি নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন, তার থেকেই এপিলেপসি। বাবা তাকে শহরে আসতে বলেছিল এই চিকিৎসার খরচ তিনি নিজে বহন করবেন, কিন্তু এত বছরেও মিউলির মা আসেননি। মিউলি, কাকিমার শরীর কেমন এখন? ভালো না রে, বিশাল জ্বর হইছে রে। এখন কোথায়? আমি কি দেখা করে আসতে পারি? কেন রে? আগের বার বাবার নামটা নিলি বলি তো এত কান্ডি হলো, এখনো শখ মিটিনি তোর? কথাটা খোঁচার মতো শোনালেও মিউলির মিশ কালো ঠোঁটে সেটা আঘাত লাগল না, বরং মনে হলো শানিত কোনো চিমটি। সেসব কথা মনে পড়লে আমারও খারাপ লাগে। তবে তোকে বলা হয়নি, আমিও এই মুহূর্তে ডাক্তার। জানি তোর দিদা বলিল, তবু আমি ডাক্তারের ভিতু ছেলি বলি ডাকবো। সে যাই ডাক, আমাকে একটু নিয়ে চল না কাকিমার কাছে। এই রাস্তা ধরে পৌঁছে যাব, চিন্তা নাই। একটা জিনিস বুঝলাম, মিউলির কথার ধরন একই থেকে গেছে, কিন্তু সে আগের মতন অত বেশি বকবক করে না। মেয়েরা বড় হলে অনেক গুছিয়ে নেয়, চাপা হয়ে যায়, হরমোনের জন্য অথবা পারিপার্শ্বিক কারণে। হয়তো সেরকমটাই হয়েছে ওর সাথে। বেশ নিরুত্তাপ অথচ হাসি মুখে আমাকে পথ দেখাচ্ছিল। আমি তার পিছু পিছু খালের পথ ধরে হাঁটছিলাম। সরু পথ, একপাশে খাড়া ঢাল, আর এক পাশে ছোটখাটো গুল্ম গাছের সারি, তাদের পিছনে নির্বিবাদী কিছু গাছ। কেউ কেউ গাছের ডালে কাপড় শুকোতে দিয়েছে। পথ যত এগোচ্ছে মেলে রাখা কাপড় কিংবা কঞ্চির বেড়া আর দেখা যাচ্ছে না। কেমন একটা জনমানব শূন্য এক পরগনা। তবে মিউলি আছে বলেই ভয় পাইনি। হ্যাঁ রে, তুই সেবারের গাজনের মেলা দেখিসনি না? কোন বার? ওই তো যেবারে তোর সাথে প্রথম কথা হইল। ও, আর বলিস না, মাথায় ব্যান্ডেজ দেখে মায়ের যা চিন্তা, বেরোতেই দিল না। তারপর এত বছরে পুজোর সময় বাদে আর আসিনি। কিভাবে সময় চলে যায়, শুধু ক্লাসে যাচ্ছি আর ডিউটি যাচ্ছি, নিজের জন্য সময় কই। মানুষ বিশাল ব্যস্ত না? আমার বাবাও না তোর মতন ছিল। মঞ্জুল কাকা? তবে আমার সামনে নাম নিচ্ছিস নে, মার সামনে নিস নে। মার বড্ড কষ্ট লাগে রে। বাবা মারে বিশাল ভালোবাসত কিনা, তাই বের পর সকাল দুপুর সন্ধি মাথার ঘাম পায়ে ফেলি ভ্যান চালাতো। তাতে যদি টাকা জমাই মার জন্যে পাকা ঘর করে দিতে পারে, রূপুর গয়না, বিনারসি শাড়ি। তাই তোর মা এখনো স্বপ্নে কাকুকে দেখেন, তাই না? লোকেরা বলে মানে স্বপ্নে দেখে, মা তো বলতো তোর বাবারা তো এখন আমাদের দেখতে আসে। আচ্ছা, এসব তুই সত্যি মনে করিস? না করি পারি বল? সেটা যেন ভোর ভোর দরজা খিল নাড়ায়, পুটুলি ঝাঁকাই পয়সার ঝনঝনান শব্দ শোনায়, আর দরজা খুলে যায় সে পয়সা ভর্তি পুটুলি পড়ে যায়। মা সেই টাকা ছুঁয়েও দেখে না, চৌড়ি ফেলে দেয়। তারপর আবার খানিক দিন পরে একই জিনিস হয়। আমার মনে হয় এসব কারো বদমাইশি, আর কাকিমার সত্যি একটু ট্রিটমেন্ট দরকার। গ্রামগঞ্জে আদৌ সেসব কি পসিবল? ওনাকে শহরে নিয়ে আসতে পারিস তো? আসলে ব্যাপারটা কি বলতো, বাবার সাথে কলকাতা দেখার কথা ছিল মায়ের। কোন একটা পুজোতে বেনারসি পরি। বাবা বেশি থাকতে শখ মিটাতে পারিনি, মরার পর তাই আর কি। থাক সে কথা। বিষাদের ছায়া নেমে এসেছিল মিউলির মুখে। সামনের প্রবহমান খাল যেখানে শেষ হয়েছে
তারপরে দেখা যায় বড় জমি, চাষের জমি, কচি সবুজ রং তার। মাঠের আল ধরে প্রহরীর মতন দাঁড়িয়ে আছে সারিবদ্ধ তাল গাছ। মাথা বেঁকিয়ে ছায়া এঁকে রেখেছে মেঠো ধুলো পথে। পথ খুবই সরু, ক্রমশ আরও সরু হতে হতে তা শেষ হলো একটা বাড়ির উঠোনে। বাড়িটা ইটের, রং ওঠা, ফাটল ধরা, মরচে ধরা টিনের চাল। বাইরে ছোট্ট একটা মাটির উনুন, তাতে ভাত চড়ানো হয়েছে। কে ভাত চড়িয়েছে? আমি আবার কে? মা ভিতরে আসে, কিছু খেতে দেব নাই? জ্বর তো, একটু গলিয়ে দিস ভাতটা। আচ্ছা তাই দুবানি, হ্যাঁ তাই দুবা। কিন্তু একটা অনুরোধ রইছে রে। কিসের অনুরোধ বল? মারে তুই খাওয়াই দিবি ভিতু ছেলি? কেন, তুই পারবি না? আমি আচমকা গেলে কাকিমাই বরং রাগ করতে পারেন সেই ঘটনাটার জন্য। খ্যাপা, নিজের দোষ দুয়া বন্ধ কর দেখিন। আর মা আমার উপর খিটখিট করেই থাকে। আমি আমি নিজের থেকে খাওয়াতে গেলি খাবার ফেলি দেবে বুড়িটা। তর্জনী দিয়ে নাকের নথটা ঘষে বলল মিউলি। অন্যথা না দেখে খানিকক্ষণ দাওয়ায় বসে বাড়ির ভিতরে তাকালাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মিউলি এক থালা ভাত ভালো করে আলু নুন দিয়ে চটকে আমাকে এনে দিল। আমিও জুতো মোজা খুলে হাত পা ধুয়ে সেই থালা নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ঘরের এক কোনায় চাটাই পেতে শুয়েছিল ভদ্রমহিলা। খুবই রুগ্ন শরীর তার, গায়ে মোটা কাঁথা, যেটি দুটো আলাদা কাপড় সেলাই করে তৈরি করা। পাশেই রাখা একটা পিতলের ঘড়া, জল ভর্তি। মনে হয় জলপট্টি দিতে ব্যবহৃত হচ্ছে। কে কে? কাকিমা, আমি তনু। তনু, তনু। গলার কাঁপা কাঁপা সুরে মনে হলো সে এখনো জ্বরের ঘোরে আছে। আমি মাথাটা ছুঁলাম তার। না, জ্বর নামছে। অল্প অল্প করে কিছুটা গলানো ভাত খাওয়ানোর চেষ্টা করলাম তাকে। তবে বেশি খাওয়ালে শ্বাসনালীতে আটকে যেতে পারে ভেবে মাঝপথেই থেমে গেলাম। থালা হাতে চলে এলাম বাইরে। কাকিমাকে পুরোটা খাওয়াতে পারিনি, খুবই দুর্বল হয়ে পড়েছেন। আচ্ছা আচ্ছা, যেটুকু করেছিস সেটাই অনেক। আচ্ছা, তুই সারাক্ষণ ওনার সঙ্গে থাকিস? স্কুল কলেজ যাস না? স্কুল? হ্যাঁ, স্কুল গেছি তো, মাধ্যমিক অবধি। তারপর তো মা বিয়ে দিয়ে দিল। হ্যাঁ? আমি চমকে উঠে ওর হাতে তাকালাম। না, কোনো শাখা পলা পড়েনি সে, কিন্তু ওই তো, হ্যাঁ, কপালে একটা সরু সিঁদুরের রেখা আছে। এতক্ষণে নজরে পড়ল সেটি। তুই বিবাহিতা? বাহ, মাধ্যমিকের সময় মানে তা প্রায় অনেক বছরই হলো। বাচ্চা কাচ্চা হয়ে গেছে মনে হয়। আমার কথা শুনে সে মুখ গোমরা করল। মাথা ঝুঁকিয়ে নিজেই নিজের চুলে আঙুল দিয়ে ঠিক করতে করতে বলল, জেনে কি কাম করবি? তুই বাচ্চা দেখলেই সুচ ফোটানোর ডাক্তার বুঝি? ধুর, এমনি। আমি বুঝলাম আবারও বোকাশোকা প্রশ্ন করে ফেলেছি। সেই তো, ওর পার্সোনাল লাইফ জেনে কি হবে? সে আমার পেশেন্ট নয়, আত্মীয় নয়, নিকট কোনো বান্ধবীও নয়। তাছাড়া গ্রামের মেয়ে, বর আছে। আর এখানে মানুষজন শুনেছি খুবই কনজারভেটিভ। একা মেয়ের সাথে বসে আছি দেখলে খারাপ ভাবতে পারে। শোন, আমি উঠি। ও মা, উঠবি কেন? লোকেরা দেখি কি বলবে তাই জন্যে? একটু অবাক হলাম, তবে তা বুঝতে না দেওয়ার জন্য বললাম, সবই বোঝো যখন, আমাকে একটু পথ দেখিয়ে দাও মামুনি। আর একটু বস না ভিতু ছেলি। নাকি তোরও বউটাও রয়েছে? না মানে, হ্যাঁ, ওই আছে একজন, তবে বউ নয়, বিয়ে করিনি এখনো।
ও পিরিতি করতেছ? তা শুনি কি ডাসে? ছাড় না, ও শুনে কাজ নেই। বাবা, পুরুষ মানুষের এত সরম। ওর নাম থাক না, নাম দিয়ে কি হবে? আমার কলেজে পড়ে, আমার গান শোনে। সেইটিও কি আমার মতন? এক ফোঁটা জলে টুপ করে পড়ার শব্দ পেলাম মনে হলো। তৎক্ষণাৎ মনের স্থির সরোবরে একটা তরঙ্গ উঠল। নিজেকে প্রশ্ন করলাম, মিউলিকে কি আমি আদৌ এতটা পর্যবেক্ষণ করেছি যে কাছের কারোর সঙ্গে তুলনা করব? ছোটবেলার টুকরো স্মৃতির ফ্ল্যাশব্যাক থেকে উকি দিল তার হাত ধরার সেই মুহূর্তটা। হ্যাঁ, তখন আমার গালে ফুটে উঠেছিল একটা রক্তিম আভা। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, তোর মতন নয়, রকচটা, হিসেবি বস্তু একটাও। তবে তোর মতন বরকে রেখে অচেনা কোনো ছেলেকে বসিয়ে এতক্ষণ আড্ডাও দেয় না। বারে বাহ, খুশানো শিখেছিস। তা আমি তো আড্ডা দিতে ভালোই বাসি। মানুষ দেখলেই গল্প করতে ভালোবাসি। আমি কি করব বল দেখিন, আমার তো স্বভাবটাই এটা। সে ঠোঁট ভাঁজ করে কপট রাগ দেখালো। আমার বরটা যদিও এতে বিশাল রাগ করতো, ধমক দিত, বলতো এইসব যত তোরে তোরে ছাড়বা ততই মঙ্গল। সংসারে মন দিতে বলতো। সত্যিই তো, রাগ ধমক এগুলো দিয়ে কি সঞ্চয়িতাকে বাকি সকলের থেকে সরিয়ে নিজের পজিশনে রাখিনি আমি? এখন কিনা ওকেই অজানা কারোর সামনে রকচটা হিসেবি বলে বেড়াচ্ছি। সরি, কিছু মনে করিস না। আচ্ছা, তোর বরকে বলে কাকিমাকেও তোদের বাড়ি নিয়ে যেতে পারিস তো? সাই পারি, সে তো রাখতেও দেবে না, টাকাও পাঠাবে না। তাই একদিন না বলি মার কাছে চলে এলাম। এখন তো মাও গাল দেয়। তার গলাতে বিষাদ। উঠোনের ধুলো কেটে নরম পায়ের পাতা দাওয়ায় তুলে বসল সে। আমি পাশ থেকে একটা ব্যাগ টেনে ভিতর থেকে একটা নতুন প্যাকেট করা শাড়ি বের করলাম, বেনারসি। বললাম, মাকে দিস, ভুজুং বাজুং কিছু একটা বলে, বা বলিস ডাক্তারবাবু পাঠিয়েছেন। আসলে শাড়িটা কিনেছিলাম দিদিমার কাজের জন্য, মাইনের প্রথম টাকাতে। কিন্তু সেই জিনিস বাৎসরিকের কাজে ব্রাহ্মণকে দিয়ে আদৌ কি কোনো লাভ হবে, বা কখনো হয়েছে? ব্রাহ্মণরা তো আর স্বর্গমর্তের মধ্যে ব্লুটুথ নয়। আমি শাড়িটা ওকে দিতে গিয়ে দেখি ওর চোখ আমার খোলা রুকস্যাকের দিকে, যেখানে শোভা পাচ্ছিল আমার ইউকেলেলেটা। অভিতশালী, আমারে আর একটা গান শোনাবি? নাকি তোর বউ রাগ করবে? এখন আবার গান? শোনা না ভিতশালী, আমি আমি শুনুম। বলে সে খপ করে আমার হাত ধরে ফেলল, পরক্ষণে সরিয়ে ফেলল লজ্জা পেয়ে। তার লজ্জার তীব্রতা ছোটবেলার ঘটনাটা মনে করিয়ে দিচ্ছিল, যদিও সেই হাতের স্পর্শ আগের মতন উষ্ণ ছিল না। খুব তাড়াতাড়ি কি মেয়েটাকে বড় হয়ে যেতে হলো? আমি ইউকুলেলেটা কাঁধে ছোঁয়ালাম। মিউলির চোখে তখন আসন্ন শ্রাবণের মেঘ গাঢ় হয়ে এসেছে, খুবই শীতল মেঘ, খুবই নীল। আর ঠিক তখনই তুই আবার এসেছিস, তুই আবার এসেছিস। মাথা ফেরাতেই দেখি দরজার পাল্লায় ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছেন মিউলির মা। ধনুকের মতো বেঁকে আছে তার পা, সাথে কাঁপছেন উনি। এবারের শিবেরে যদি তোরে দেখেছি, তোরে আমি পুরাই পেলুম রে ডাইনি, ডাইনি। কাকিমা, এই আপনি কি বলছেন? আমার দিকে ভ্রুক্ষেপ করলেন না তিনি। হাতে পিতলের পাত্র, আলোর মধ্যে ভালো করে দেখলাম
একটা কমন ডুলু, তার থেকে কিছুটা জল নিয়ে ছেটালেন মিউলির দিকে। এরপর যা হলো তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। জলটা মিউলির হাতে পড়তেই দগদগে ফোসকার দাগ ফুটে উঠল সেখানে। মাগো মাগো, তোমার ঋণ মিটিয়ে গেলাম গো, আবার আর দেখা হতিস না। শান্তিতে থেকো, সুখী থেকো মাগো। ফোপানো গলায় সেটা বলেই মিউলি ফোসকা পড়া হাত চাপা দিয়ে ছুট দিল বাইরের দিকে। আমিও আর কিছু বুঝে উঠতে না পেরে মিউলির পেছন পেছন ধাওয়া করলাম। কড়কড়িয়ে বাজ পড়ল তখন। আমি দিশেহারা, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আলের ওপর সরু পথ যেন পেঁচিয়ে আসছে সাপের মতন। আশেপাশের সবুজ গালিচার মতন জমি হঠাৎই ঢেকে গেল মুষলধারায় বৃষ্টিতে। তুমুল বৃষ্টি, ঘষা কাচের মতন চারপাশ আবছা হয়ে এলো। তারপর মাঠ ঘাট পেরিয়ে বৃষ্টির মধ্যে কতক্ষণ মিউলিকে ধাওয়া করেছি আমার মনে নেই। টি শার্ট জিন্স ভিজে জবজবে, মাথার চুল নুডলসের মতো পাকিয়ে এসেছে চোখের ওপর। তখন দেখি দৌড়নো থামালো মিউলি। ফোসকা পড়া হাত দুটোকে বুলিয়ে একবার উপরের দিকে তাকালো। তার মুখ ঢেকে দিচ্ছিল ঘন বৃষ্টির ছিটে। মিউলি, কি করছিস? ঘরে চল, আমি কাকিমাকে বুঝিয়ে বলছি সব। তারে তারে বুঝিয়ে লাভ নেই রে বিতু ছেলি। সে সে সব কিছু বুঝতে পারে, সব কিছু বুঝতে পারে সে। বলে সে খালের পাড়ে বসে পড়ল। আমি কাছে এসে তার কাঁধে হাত রাখলাম। খোঁপার নিচে খোলা ত্বক তখন ভিজে একসার, তাই বলে এতটুকু উষ্ণতা নেই। ভয় লাগে, পেতনি গাছেও থাকে আবার ট্যাঙাতেও, বুঝলি? আমি থ হয়ে গেলাম, আপাদমস্তক শিহরিত হয়ে উঠলাম। বুঝলাম আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে নেই। মুহূর্তের ভগ্নাংশে আমার শিক্ষা, আমার বিচার বুদ্ধি লোপ পেল। রুদ্ধ কণ্ঠে বললাম, মিউলি, মানুষ নোস মানে? মানুষ হলে কি এত সহজে মিশতে পারতাম? ঠাট্টা করিস না মিউলি। ঠাট্টা করব কেন? আমি আমি মানুষ নেই আর, আমার বাবাও না, কিন্তু আমরা মানুষের মধ্যে থাকতাম। ঠাকুরজি বলি কিছু কাজ পুরা করতে থেকে গেছি এইটুকার সময়। এখন এখন আসি রে, হাসি বিতু ছেলি, আমি আসি। আমি দেখলাম বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা জলের মধ্যে নৌকা বয়ে আনছে একটা লম্বা মতন মানুষ। ভিতু ছেলি, যাবি নাই আমার সঙ্গে? তরে অনেক দূরে নিয়ে যাব, অনেক গ্রাম, সবুজ ক্ষেত, নাম না জানা মেলার আসর, সব দেখাবানি, সব। অদ্ভুত একটা হাসি মেখে আছে মিউলির মুখে, যেন সেই হাসি ক্ষণে ক্ষণে আরো তীক্ষ্ণ, জোরালো হচ্ছে, আমাকে অবশ করছে। আমি মিউলির হাত ধরতে যাব, তখনই একটা প্রবল সইতে গা ছমছম করে উঠল আমার। একটা প্রবল হাওয়া, হাওয়ায় কিছু শব্দ, কিছু কথা ভেসে এলো দূর থেকে, অনেক দূর থেকে। মনে হলো সেটা শুধু আমাকেই বলা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি সেই কথা। তোর
তনু ফিরে এসো, আমাকে ছেড়ে যেও না তনু, ফিরে এসো তনু, ফিরে এসো। ফিরে আয় খোকা, ফিরে আয়। না, আমি যাব না। আমার বাবা, আমাকে বাবা মায়ের কাছে ফিরতে হবে, সঞ্চয়িতার কাছে ফিরতে হবে। ওরা ডাকছে আমায়। আহারে, সেলি বড় হয়ে গেছে, ভয় ডর নাই যখন। ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও, যাও যাও যাও। আমি এবার আসি, আসি। আমি ভিতু সেলি, আমি আসি। দেখলাম ঝুঁকে নিজের পায়ের নুপুরগুলো খুলে ফেলছে। তার পাগুলো কেমন যেন বেঁকে উল্টো দিকে ঘুরে আসলো। আমি সব দেখছি, কিন্তু কিছু বলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। প্রচন্ড শীত আমাকে কামড়ে ধরেছে, আর আমি জড়গ্রস্তের মতো কাঁপছি। সেই খালের ঢাল বেয়ে নৌকা অবধি নেমে গেল। নামার সময় পাড়ের দিকে ছুড়ে দিল পায়ের নুপুরগুলো। ওইগুলো বিকিয়ে মারে একটু ডাক্তার দেখাইও, শহরে নিয়ে যাও। ও ডাক্তারবাবু, সেলি, আমার মাকে একটু শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাইও। শেষ কথাগুলো আমার মাথায় প্রতিধ্বনির মতো বাজতে থাকলো। নৌকা তখন দূর দিগন্তে ক্রমশ ছোট হয়ে এলো। তারপর দূরে ধূসর রেখায় কখন যেন মিলিয়ে গেল। বৃষ্টি কমে আসতেই আমি দেখি যেখানে আমি এসে পড়েছি তার পাশেই সেই ব্রিজটা। ব্রিজের মুখের পাশেই বড় একটা পাথরের ফলক, তাতে লেখা আছে প্রয়াত মেহুলি দাস স্মৃতি সেতু। সেদিন যখন বৃষ্টি থামল, ব্রিজের পাশে ঢালু কাদামাটিতে আমাকে উদ্ধার করেছিল ঝুপড়িবাসী মানুষগুলো। তখন আমার প্রচণ্ড জ্বর। ওদের থেকে খবর পেয়ে ছুটে এসেছিল আমার মামারা। জ্বর সারতে বেশি দিন না নিলেও আমি 1 মাস থেকে গিয়েছিলাম ঠাকুরনগরে। সেই 1 মাসে সকলের বারণ উপেক্ষা করেও বেশ কয়েকবার গিয়েছিলাম মিউলির মায়ের কাছে। তার ঘরের দাওয়ায় পড়ে থাকত না ছোঁয়া বেনারসির প্যাকেটটা, আর এঁটো ভাতের থালাটাও। পাগলের মতন মেঝেয় শুয়ে বিড়বিড় করতেন, আমি খেলাম, আমার মাইয়ারা আর ওর বাপে আর ফেরত আইব না, আর ফেরত আইব না, আর আইব না। খেলাম, 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 ফেরত আইব না, আর আইব না। পরে লোকের মুখে জেনেছিলাম মিউলি তার বিয়ের পর বরের সাথে ঝামেলা হওয়ায় মায়ের বাড়ি ফিরেছিল। তখন সে 7 মাসের গর্ভবতী। বাঁশের সাঁকো দিয়ে বাড়ি আসার সময় কিভাবে যেন পা ফসকে সূচালো বাঁশের ডগা পেটে গেঁথে মৃত্যু হয়েছিল তার। সেই ভয়াবহ মৃত্যুর পরেই গ্রামবাসীদের টনক নড়ে। পাকা ব্রিজ তৈরি হয় সেই সাঁকোর জায়গায়। ঝুপড়ির মানুষগুলোর কাছ থেকে শুনলাম তারা নাকি কেউ মিউলিকে চিনত না। মেয়েটি মাঝে মধ্যেই কোথা থেকে উদয় হতো, ওদের জন্য ভাত রেঁধে বেড়ে দিয়ে যেত। তাকে খুব ভালোবাসত এই আধপেটা সর্বহারা মানুষগুলো। এই ধরনের বুকে অনেক কিছুই আছে যার যথার্থ বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হয় না। শুধু বুঝি এই পৃথিবীর যাবতীয় জটিলতা শুধু মানুষকে কাছে পাওয়া কিংবা হারানো থেকে। আমি তবু বাবাকে বলে মিউলির মাকে শহরে নিয়ে যাই, চিকিৎসা করাই, কিন্তু খুব একটা লাভ হয়নি। এদিকে সমস্ত ঘটনা জানাজানি হওয়ার পর
গ্রামের লোকেরাও তাকে গ্রামে ফেরাতে রাজি হয়নি। অতঃপর সঞ্চয়িতার সহায়তায় একটা হোমে তার শেষ সময়টা কেটেছে। ওদিকে সঞ্চয়িতাকে সবটা খুলে বলাও খুব একটা সহজ ছিল না আমার জন্য। সে তো একে বিশ্বাসই করেনি, উপরন্তু একটা অচেনা মেয়ের সাথে বেড়ানোর অপরাধে আমার পিঠে একটা কিল মেরেছিল। এই ঘটনার 1 বছরের মাথায় মারা যান মিউলির মা। তার মৃত্যুর পর কি মনে হলো, একদিন সঞ্চয়িতাকে নিয়ে পাড়ি দিলাম রামচন্দ্রপুরের অনতি দূরে সেই ছোট্ট ব্রিজটার কাছে। অবশ্য এবারে চড়কের মেলার সময় এসেছি। ব্রিজের ওপরেই মেলা বসেছিল। আমরা দুজনেই সেই মেলায় খুব আনন্দ করলাম। তনু, আমি এটা নিই? কি সুন্দর না? হ্যাঁ। সঞ্চয়িতা মেলা থেকে সাবানের বুদবুদ বানানো খেলনাটা পেয়ে কি যে খুশি হলো। দেখো দেখো, আমার একটা ছবি তোলো না। হ্যাঁ, এই তো তাকাও এদিকে একবার। এদিকে, এদিকে না, ওই দিকটাই তাকাও। পারফেক্ট। সন্ধ্যের সময় আমরা ব্রিজের পাশে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসেছিলাম। সন্ধ্যের আলো যখন মিহি হয়ে আসছে, আমি আমার রুকস্যাক থেকে ইউকুলেলেটা বের করেই সেটা তারে যেই হাত বুলিয়েছি, অমনি একটা দমকা ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে পড়ে গেল সেদিন মিউলির নৌকা ছাড়ার আগে এই একই বাতাস এসেছিল আমার কাছে। কিছু কথা শুনতে পেয়েছিলাম, স্পষ্ট চেনা কণ্ঠে। ভূতেদের সাথে মিশতে পারা সোজা, তবে তারা বরফের মতন। এই শুতে পাবে তো এই নেই। পুনশ্চ এই কাহিনীর লেখকের কল্পনাপ্রসূত হলেও ব্রিজ ও ব্রিজ নির্মাণের আগে গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনাটি একেবারেই সত্যি। আপনারা যদি সত্যি কখনো রামচন্দ্রপুরে যান, ব্রিজটি দেখতে পাবেন। আর যদি ইতিমধ্যেই ব্রিজটি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনারা শুনলেন লেখক স্বপ্নময় সরকার ওরফে রিউজাকির কলমে আজকের গল্প মিউলি। গল্পের নাট্য রূপান্তর ও গল্প পাঠে আমি অমিত সরকার। মিউলি চরিত্রে ছিলেন দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন পূজা রায়, শুভস্বপ্না মুখোপাধ্যায়, নীল চক্রবর্তী, শুভদীপ ঘোষ, ঋদ্ধিশ ঘোষ, ইন্দ্রাক্ষী চক্রবর্তী, কেয়া বাগচি এবং আমি অমিত সরকার। গল্পটির প্রচ্ছদ করেছেন অয়ন সাহা। ধ্বনি সংযোজনে ছিলেন রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় ঋদ্ধিমান দত্ত। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। আমাদের কণ্ঠশিল্পী প্রাহিকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।